আমি যা বলবো বলে এসেছিলাম, ঠিক একটু অস্বস্তি বোধ করছি নানা কারণে। আপনারা বুঝতে পারবেন, সবাই অনেকে হয়তো খবর পাচ্ছেন, সেটা কমরেড সেলিম বলবেন। আমি খুব সংক্ষেপে আমার কথা শেষ করতে চাই। আহ, এক নম্বর কথা হচ্ছে এই যে আমাদের পার্টি মুখপত্র গণশক্তি হচ্ছে আমাদের শক্তির উৎস। গণশক্তি বা পত্রিকার কি গুরুত্ব, পার্টির পত্রিকার যে গুরুত্ব, সেটা কমরেড লেনিন বিশদ ব্যাখ্যা করেছেন। কি করিতে হইবে, হোয়াট ইজ টু বি ডান, ওই ইয়েতে বিশদভাবে আছে। কাজে সেগুলো আমি পুনরাবৃত্তি করতে যাচ্ছি না। সেটা আমাদের উপলব্ধি করতে হবে, আয়ত্ত করতে হবে। দু নম্বর কথা হচ্ছে যে আমাদের সামনে যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রায় 10 বছর ধরে আমাদের পার্টি বলে আসছে। সেটা হচ্ছে যে আমাদের সামনে যে চ্যালেঞ্জ, সেটা মোকাবিলা করতে হলে আমাদের যা দরকার সেটা হচ্ছে আমাদের বাংলায় বললে বিষয়গত যে উপাদানগুলি আছে সেগুলির উপরে আমাদের অগ্রাধিকার দিতে হবে। বিষয়গত উপাদান, সাবজেক্টিভ ফ্যাক্টর যাকে বলা হয়, সেই বিষয়গত উপাদানগুলি কি? বিষয়গত উপাদানগুলি এক নম্বর হচ্ছে মতাদর্শ, মার্ক্সবাদ লেনিনবাদ। দুই, রাজনীতি, আমাদের রাজনীতি, আমাদের রণনীতি, আমাদের রণকৌশল। দুই, তিন হচ্ছে আমাদের সংগঠন, যেটা ছাড়া কিছু হয় না, এই কোনো কাজই করা যায় না। আর চার হচ্ছে সংগ্রাম, গণসংগ্রাম, শ্রেণী সংগ্রাম, বহুমুখী সংগ্রাম, বহু স্তরে, বহু জায়গায় মেরুতার লড়াই। কিন্তু এইগুলো হচ্ছে বিষয়গত। বিষয়গত সাবজেক্টিভ মানে হচ্ছে আমাদের উপরে নির্ভর করে, মানুষের উপরে নির্ভর করে। মানুষ শেষ কথা বলেন। শেষ কথা হচ্ছে যে আমরা যারা বুঝতেবাদী, আমরা জানি যে আমাদের ইতিহাস মানুষ তৈরি করবে, কোনো সন্দেহ নেই। কিন্তু তাকে সেই পরিস্থিতির মধ্যে তৈরি করতে হয় যে পরিস্থিতির মধ্যে সে আছে। মার্ক্সের মূল কথাটা যদি পুরো পড়া না যায় তাহলে অসুবিধা হয়। শেষমেশ শেষ বিচারে মানুষ তৈরি করে, কিন্তু যে পরিস্থিতির মধ্যে আছে সেই পরিস্থিতির মধ্যে এখন আমাদের এই সময় দরকার হচ্ছে যে আমাদের যে এই বিষয়গত বিষয় যেগুলো বললাম, আমাদের তার উপরে গুরুত্ব দিতে হবে। সেগুলোর আমাদের বিষয়টার সঙ্গে যে বিষয়গত যা আছে, দুরকম কথাই আছে, সেগুলো আমাদের আয়ত্ত করতে হয় এবং সেই অনুযায়ী আমাদের আমাদের এই চারটে বিষয় আমাদের আয়ত্ত করতে হয়। এসবই আমাদের পত্রিকার গুরুত্ব আছে, কিন্তু আমি এ কথায় বিশদে যেতে চাচ্ছি না। আমাদের বর্তমান পরিস্থিতি ইত্যাদি বিশ্লেষণ করে আমাদের পার্টি বলেছিল যে আমাদের সময়কার যে চারটে দ্বন্দ্ব আমরা বলি, সামাজিক দ্বন্দ্ব যেগুলো, কন্ট্রাডিকশন, সেগুলো মধ্যে চারটার মধ্যে প্রধান হচ্ছে, যেটা এখন কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াচ্ছে, কেন্দ্রীয় দ্বন্দ্ব হচ্ছে প্রধান। কেন্দ্রবিন্দু হবে কিনা সেটা সময়ের ব্যাপার মাত্র, কিন্তু কেন্দ্রীয় দ্বন্দ্ব হচ্ছে যে সাম্রাজ্যবাদের সঙ্গে সমাজতন্ত্রের দ্বন্দ্ব, এবং তা প্রতিফলিত হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র ট্রাম্প শাসনে, ট্রাম্পের নেতৃত্বে, এবং চীন গণপ্রজাতন্ত্র, এই দুয়ের মধ্যে যে সংঘাত, অর্থাৎ একদিকে সাম্রাজ্যবাদ আর একদিকে হচ্ছে
সমাজতন্ত্র, এই দুয়ের মধ্যে যে সংঘাত, সেটাই এখনকার কেন্দ্রীয় দ্বন্দ্ব। কেন্দ্রীয় দ্বন্দ্ব হচ্ছে সেই দ্বন্দ্ব, যে দ্বন্দ্ব যত তীব্র হবে বাকি সবগুলো দ্বন্দ্ব তত তীব্র হবে। এগুলো আমাদের পুরাতন শিক্ষা, নতুন কিছু নয়। পরিস্থিতিকে আমাদের বুঝতে হবে বাকি দ্বন্দ্বগুলো বিশ্লেষণ করার জন্য। তৃতীয় বিশ্বের সঙ্গে সাম্রাজ্যবাদের দ্বন্দ্ব তীব্র হবে, আরো তীব্র হবে, হচ্ছে। যারা যারা সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন কথা এসেছিল, কি আমি এই যে অনেকগুলোকে নিয়ে যাতে সংগঠিত করবার চেষ্টা হচ্ছে ইত্যাদি, এদের শক্তি কম না। কালকে যদি ডলার বাদ দিয়েও হতে পারে, একটা বিকল্প পথ দেখা যাচ্ছে। ডলারের উপরে দুনিয়াকে নির্ভর করতে হবে না। ট্রাম্পের হুমকির আর কি বলে, ওই আমাদের প্রধানমন্ত্রী তো বড় বড় কথা বলেন, কি বলে, নমস্তে ট্রাম্প বলে এখানে দিল্লিতে ডেকে নিয়েছিলেন। আমি জানি না, এখন অবশ্য একটু কথা কম বলছেন আজকাল ওইসব ব্যাপারে, কিন্তু মুশকিল হচ্ছে যে আমাদের দেশের এই অবস্থানটা বিশ্বের যে অবস্থান হচ্ছে নতুন করে তার সঙ্গে সম্পর্কযুক্ত, এবং এই দ্বন্দ্বগুলি যেটা বললাম, এই তৃতীয় বিশ্বের দেশ ইত্যাদির সঙ্গে সাম্রাজ্যবাদী দ্বন্দ্ব সেটা তীব্র হবে, এটা বুঝে নিতে হবে। তিন, যে আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্ব যেটাকে আমরা বলি ইন্টারমিউচুয়ালিস্ট কন্ট্রাডিকশন, সেটাকে আমরা দীর্ঘদিন ধরে বলছি এটা স্থিমিত আছে। কারণ অনেক, আমি তার ব্যাখ্যা যাচ্ছি না কেন স্থিমিত আছে ইত্যাদি, কিন্তু এটা বুঝতে হবে এখন সেরকম স্থিমিত নেই। সেই স্থিমিত হওয়াটা কমছে, স্থিমিততা নতুন করে দেখা দিচ্ছে। তার কারণ এই যে আমাদের সারা বিশ্বে যেরকম যে সংকট দেখা দিচ্ছে, সেই সব যেখানে নানা প্রশ্নে ট্রাম্প যা চাইছেন তার সমস্ত সাম্রাজ্যবাদী দেশগুলি বা উন্নত পুঁজিবাদী দেশগুলির নেতৃত্ব, তারা সেই হুকুম মানতে সবসময় প্রস্তুত না। যেরকম আগে প্রত্যাশিতে মেনে নিয়েছেন, ইউক্রেন যুদ্ধ হবে তো তোমাদের সাহায্য করতে হবে এইসব ইত্যাদি, 2% খরচা করছিল, 5% বাড়াতে হবে যুদ্ধের জন্য ইত্যাদি ইত্যাদি। সবাই মানছেন না। আমি সবাই সুখী নয়, আমি কথা বাড়াচ্ছি। কাজে যখন এই দ্বন্দ্বগুলি যখন বৃদ্ধি পাচ্ছে, আমি কথা বাড়াচ্ছি না সেই প্রসঙ্গে, সেইখানে দাঁড়িয়ে আমাদের পার্টিকে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কারণ ভারত একটা দেশ, যে দেশে আমরা বাস করি, সেই দেশ হচ্ছে একটা দেশ, এমন একটা দেশ যে দেশে আমরা যে বৈচিত্র্য আছে, যে বৈচিত্র্য আজকে আক্রান্ত, সেই রকম বৈচিত্র্য আপনি আর দুনিয়াতে আরেকটা খুঁজে পাওয়া খুব মুশকিল। যতগুলো জাতি আছে, আমি যদি আপনি বলেন ওইসব, আমি খালি একটা, অনেক কথা না বলে একটা বইয়ের উল্লেখ করি। সীতারাম যখন 1 বছর আগে ডিসেম্বরে শেষ হলো, কিন্তু এর আগের ডিসেম্বরে আমরা আমাদের পার্টি, কেন্দ্রীয় পার্টি, তারা মার্কসিস্ট পত্রিকা তারা প্রকাশ করেন সীতারামের যে সমস্ত প্রবন্ধগুলি আগে লেখা ডিসেম্বর মাসে, সেগুলিকে সংকলন করে প্রকাশ হয়েছে। খুব গুরুত্বপূর্ণ প্রবন্ধ তার মধ্যে আছে। দু একটা প্রবন্ধ নিয়ে আমি হয়তো এই বড় 2-3টা মিটিংয়ে বলে থাকবো কোনো একটা, আমি সেইগুলোর মধ্যে যাচ্ছি না, যা বলা হয়েছে তার আমি বিশদে যাচ্ছি না। আমি একটা বিষয়ে কেবল আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যেখানে তার একটা খুব গুরুত্বপূর্ণ প্রবন্ধ, সেটা হচ্ছে এই যে এই বিষয়গততা, দুটো শব্দ, কথাটা তো বিষয়, বিষয় মানে সাবজেক্টিভ, সাবজেক্টিভের মানে বিষয়, আমাদের ভাষার বড় সমস্যা। যাই হোক, বিষয়
যেটা বললাম, মানুষ তার উপরে ইত্যাদি। আমরা আমাদের পার্টি হোক বাইরের হোক, যারা আছে যে সমস্ত শক্তি লড়াই করছে তারা, এটা বিষয় ঠিকই, কিন্তু বিষয়গতবাদ যেটা, সেটা তাকে সাবজেক্টিভিজম, সেটা বিষয়গতবাদ, বিষয়, এটা সেই, আমরা তার বিরুদ্ধে। বিষয়গতবাদের সঙ্গে বিষয়গত যে উপাদান যার উপরে আমরা গুরুত্ব দিতে বলছি, মেলাবে মেলালে মুশকিল আছে। এই পার্থক্য একটা মৌলিক পার্থক্য, এটা বোঝা দরকার। আমরা বিষয়গত উপাদানগুলোর উপরে জোর দিতে বলছি, মানে ওই বলছি যেটা, যে পার্টির যে মৌলিক আমি চারটা উপাদান বললাম, সেই চারটা উপাদান সেইগুলোকে আমাদের শক্তিশালী করতে হবে। এটা হচ্ছে আমাদের কাছে এখন চ্যালেঞ্জ। মতাদর্শ, রাজনীতি, সংগ্রাম, সংগঠন, চার, এর উপরে জোর দিতে হবে, এতে কোনো সন্দেহ নেই। গ্যারেন্টি কি? এটা মনে রাখতে হবে, মানুষ মানুষই ইতিহাস তৈরি করে। হ্যাঁ, মার্কস বলেছিলেন, কিন্তু মানুষ ইতিহাস তৈরি করেন যে পরিস্থিতি তাকে দেওয়া হয়েছে, সেই পরিস্থিতির মধ্যে তাকে ইতিহাস তৈরি করতে হয়। সে যা চায় সব করতে পারে, এই পরিস্থিতি বাধ্যবাধকতার মধ্যে তাকে ঠিক করতে হয়, ইতিহাস রচনা করতে হয়। এই কথাগুলি সব বলা আছে ওখানে। কিন্তু মানুষ ছাড়া আমরা কিছু করতে পারি না, আমরা কেউ কিছু করতে পারি না। মানুষকে চাই। সব মানুষ আমাদের সঙ্গে নেই। আমাদের পেছনে যে মানুষ যারা আছেন, ছিলেন বহু লড়াইতে, এখনো লড়াইতে আছেন, তারা যথেষ্ট না। সেই জন্যই আমাদের রণনীতি ইত্যাদি, রণকৌশল ইত্যাদি ঠিক হয়েছে। আপনারা জানেন, আমরা ব্যাপকতম ঐক্য করে তুলতে চাই। এই যে উগ্র দক্ষিণপন্থা সাম্প্রদায়িক, যাকে আজকাল আমরা বলা হয়, যাকে এই বর্তমান অবস্থাকে যেটাকে বলা হয় যে নিও ফ্যাসিজম, নয়া ফ্যাসিবাদ। নয়া ফ্যাসিবাদের উৎস হচ্ছে তার অর্থনীতি, নয়া উদারবাদ। সংকটটা হচ্ছে নয়া উদারবাদের সংকট। খালি নয়া উদারবাদ উদারবাদ বললে হবে না, নয়া উদারবাদের সংকট শুরু হয়েছে, ক্রাইসিস অফ নিওলিবারাল। তো কতগুলো লক্ষণ দেখা যাচ্ছে, আমি বিশদে যাচ্ছি না কোনো কথায়, মূল কথাগুলো করবার চেষ্টা করছি। আর তার সঙ্গে সম্পর্কযুক্ত হচ্ছে নয়া ফ্যাসিবাদ, নিও ফ্যাসিজম। আগেকার ফ্যাসিজম আছে, কিন্তু ঊনবিংশ শতাব্দী আর বিংশ শতাব্দী, কি বলে একবিংশ শতাব্দী, একরকম পরিস্থিতিতে নেই। একরকম পরিস্থিতি থাকে না, সবকিছু চলমান, সবকিছু পরিবর্তন হচ্ছে, কোথাও কেউ স্থির নেই। তার বৈশিষ্ট্য নিয়ে আমাদের লেখা, দলিল ফলিল বার হয়েছে, বিশ্লেষণের কোনো দরকার নেই। সুতরাং এইগুলো জিনিসগুলো খেয়াল রেখে যে এই পরিস্থিতির মধ্যে আমাদের সংগ্রাম ইত্যাদি পরিচালনায় আমি বোধহয় কথা গুটিয়ে আনতে পারি। আমাদের সামনে এই চ্যালেঞ্জ মোকাবিলা করে আমরা এগোতে হবে। মূলত কমরেড সেলিম আছেন, তিনি বলবেন, তিনি আমাদের পরে দ্রুত এবং আমাদের রাজ্যের সম্পাদক হিসাবে মূল কথাগুলো তিনি বলবেন। আমাদের পুরনো কথা কিছু এসে যায়, তাহলে আমাদের কিছু সংশোধন করতে হবে, ত্রুটি ইত্যাদি সংশোধন। এটা চিহ্নিত হয়েছে, আমরা সবাই জানি, এখানে বিরাট কিছু নেই, ওই দলিলে চিহ্নিত হয়েছে। আমি বললাম, গত ডিসেম্বর মাসে যে মার্কশিট পত্রিকার গত, মানে এই গত, সেদিন যে ডিসেম্বর গেল তার আগের বছরের কথা বলছি, সেখানে সীতারামের অনেকগুলি প্রবন্ধ ছাপা হয়েছে, তার মধ্যে ওটাও আছে। ওগুলো আমি বলছি খালি উল্লেখ করার জন্য, যে ওই প্রবন্ধ নিয়ে তো আর এখানে আলোচনা হয় না, কিন্তু যাদের পড়া উচিত তাদের সংগ্রহ করতে হবে, পড়তে হবে এবং আয়ত্ত করতে হবে। প্রয়োগের প্রয়োগ ছাড়া কিছু হয় না, তত্ত্ব দিয়ে কিছু হয় না, কিন্তু তত্ত্ব প্রয়োগের জন্য সংগ্রাম সংগঠন ইত্যাদি আমরা সংগঠিত না করি। সুতরাং সেইখানে যেটা বলা হচ্ছে, যে ওর একটা প্রবন্ধ হচ্ছে যে সাবজেক্টিভিজম, তার বিপদ। এই যে
সাবজেক্টিভিজম মানে এই যেটা বললাম আমি, বিষয়গত বাদ। আমরা সাবজেক্টিভ ফ্যাক্টর, মানে আমি যেটা বললাম মতাদর্শ, রাজনীতি, সংগ্রাম, সংগঠন, সেটাকে আমরা হাতিয়ার করি, মানুষের উপরে নির্ভর করি। কিন্তু সাবজেক্টিভিজম একটা অবশ্যই ভাববাদী দর্শন। দর্শন মানে কি সব মতাদর্শ, দর্শন আমি অনেক কথায় যাচ্ছি না, কিন্তু যাকে আমরা বলি দ্বন্দ্বমূলক বস্তুবাদ, তার দুটো ভাগ তো আছে, একটা বস্তুবাদ আর ভাববাদ, তার বিরুদ্ধে লড়াই, ওটা একটা ব্যাপার। আর আরেকটা হচ্ছে দ্বন্দ্বতত্ত্ব, যেটা আরেকটা দর্শনীতি, যারা দান্দিকতায় বিশ্বাস করে না, দান্দিকতায় বিরোধী, সেই রকম একটা দর্শন, সেই তার সঙ্গে তার যে লড়াই, এই যে লড়াই, ওই লড়াইটা তো মতাদর্শের লড়াই, ঠিক আছে, কিন্তু আমি যেটা বলছি যে সাবজেক্টিভিজম যেটা, সেই জিনিসটা অর্থাৎ হচ্ছে যেটা হচ্ছে বিষয়গতবাদ। বিষয়টা কি, যেটা আমার উপরে নির্ভর নেই, তার উপরে বিশ্লেষণ, তার উপরে নির্ভর না করে আমরা যদি ওইটার উপরে নির্ভর করি তাহলে ভুল হবে। সেটা সম্পর্কে উনি বিশদ লিখেছেন। সেখানে দু তিনটা কথা খালি আমি বললে আমার কথা শেষ হয়ে যায়। সেটা হচ্ছে এইরকম যে, একটা হচ্ছে এইটা, এই মাথার থেকে এই দুটোর মধ্যে পার্থক্য কি তা বুঝতে হবে, আর সেটা মাথায় রেখে আমাদের লড়াইটা করতে হবে। এবং সেটা সম্পর্কে বিশদে উনি লিখেছেন। আমি নির্দিষ্ট পরিস্থিতির নির্দিষ্ট মূল্যায়ন, কংক্রিট অ্যানালিসিস অফ দি কংক্রিট সিচুয়েশন, সব পরিস্থিতি এক না, একটা দিয়ে আরেকটা এখনকার পরিস্থিতি বিশ্লেষণ করা যাবে না, is the essence of dialectics. Concrete analysis of the concrete situation is the essence of dialectics. দান্দিকতার এসেন্স, মূল সারসত্তা হচ্ছে এটাই। নির্দিষ্ট পরিস্থিতি, নির্দিষ্ট বিশ্লেষণ যদি ঠিক না হয় তাহলে মুশকিল হবে। তাছাড়া অনেকগুলি সেখানে আছে, ঐতিহাসিক যা অভিজ্ঞতা, এই বিষয়গতবাদের বিরুদ্ধে যে লড়াই, তার অভিজ্ঞতা অনেক লেখা আছে। মার্কসের লেখা আছে, এঙ্গেলসের লেখা আছে, লেনিনের লেখা আছে, মাওয়ের লেখা আছে, লিউ শাওচির লেখা আছে। মানে আমি বলছি যে লেখা মানে রিপোর্ট করা হয়েছে আমাদের দলিল। এগুলো আমাদের বুঝতে হবে, পড়তে হবে, আয়ত্ত করতে হবে, প্রয়োগের জন্য। ওরে খালি মুখস্থ করে ভাষণের জন্য না, প্রয়োগের জন্য। আমি কথা বাড়াতে চাই না, আমি সেই বিষয়গুলো আপনাদের নজর যেগুলো আমি আনবার চেষ্টা করছিলাম, সেটা আরেকটা কথা বললে আমার শেষ হয়ে যায়। যেটা আমি বললাম, ন্যায় উদারবাদের সংকট কেন? ন্যায় উদারবাদ যদি আপনি 80-র দশক থেকে বলেন, শুরু হয়ে থাকে গত শতাব্দীতে। আজকে ন্যায় উদারবাদের সংকটের উৎস কি, কিসের জন্য, কবে থেকে শুরু হয়েছে? আমরা মনে করি আমাদের মতাদর্শগত দলিল লিখেছি 2008 সাল। 2008 সালকে আমরা চিহ্নিত করেছি এই জন্য যে 2008 সালে যখন সংকট বাড়ছে, যখন উদারনীতির সংকট ইত্যাদি বাড়তে আছে, তখন যেটা ওরা ভাবলো করেছিল, সেটা আপনারা জানেন যে হাউসিং বাবল যাকে বলে, বাড়ি, আমেরিকা যুক্তরাষ্ট্র, যে সংকট যখন বাড়ে, অর্থাৎ লোকের কেনার ক্ষমতা চলে যাচ্ছে, যদি ক্রয় ক্ষমতা, কেনবার লোকের ক্ষমতা না থাকে, তো পুঁজিবাদ কি কোনো ব্যবস্থা থাকে না। সংকট তার থেকে হবে। কি করে বাড়ি তৈরি করে দেওয়া হবে? বাড়ি থেকে হবে, ব্যাংকের থেকে লোন পাবে, ইত্যাদি ইত্যাদি। ব্যাংকের লোন নিল, যার বাড়ি ছিল না বাড়ি তৈরি করতে গেল, কিন্তু যখন লোন শোধ করতে যাবে তখন সুদের দাম বেড়ে গেছে, তার পয়সা নেই, সে বাড়ি নিয়ে কি করবে? বাড়ি বিক্রি হলো। সেই সংকট যেটা শুরু হলো, সেই সংকটের সময় পর্বটাকে আমরা বলি যে লুটেরা পুঁজির উদ্ভব হচ্ছে, ক্রনিক ক্যাপিটালিজম। এটা চরিত্রটা শিল্প পুঁজি না, এটার প্রধান চরিত্র হচ্ছে লুটেরা পুঁজি, ক্রনিক ক্যাপিটালিজম, যা সারা বিশ্বে
এখন সংকট তৈরি করছে এবং এই নয়া উদারবাদের সংকট, নয়া ফ্যাসিবাদের যে রাজনীতি, তাকে সামনে আনছে। চ্যালেঞ্জ আমাদের সামনে অনেক বড়, কিন্তু আমরা ছাড়া কে মোকাবিলা করতে পারে? কিন্তু আমরা একা মোকাবিলা করতে পারি না, আমাদের অনেক শক্তিকে লাগবে। সারা দুনিয়াতে তাদের ঐক্যবদ্ধ করবার লড়াই একটা লড়াই, আমার দেশে তাদের ঐক্যবদ্ধ করবার লড়াই। শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত, ছোট শিল্প, মাঝারি শিল্প, এমনকি অবৃহৎ পুঁজিপতি, আমরা যে তার দলিল পড়েছেন, আমাদের কর্মসূচি এখন 2000 সালে আমরা আপডেট করি, সময় উপযোগী করি। আমাদের কাদের নিয়ে করতে হবে? উচ্চ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, সব মধ্যবিত্ত, এদের পেতে হবে আমাদের। তারা আমাদের সঙ্গে নেই, আছে যার সঙ্গে। কয়েকটা পার্টি মিলে একসঙ্গে আহ্বান দিলে কিছু হয় না, ঘোষণা করলে কিছু হয় না। সেই মানুষের কাছে পৌঁছতে হবে, যে মানুষ আমার সঙ্গে ছিল, আমার সঙ্গে নেই, আজকে ওর কাছে গেছে। গেছে তো আমার রাগ হয়েছে, আমি কথাবার্তা বন্ধ করে দিয়েছি। এরকম করলে কমিউনিস্ট পার্টি চলে না। আমাকে সেই মানুষের কাছে পৌঁছতে হবে যারা শত্রুর ঝান্ডা ধরেছে এবং বুঝতে পারছে রাস্তা রাস্তা নয়, আমাকে নতুন রাস্তা খুঁজতে হবে, আর সেই মানুষকে নিয়ে আসতে হবে। সেটাই হচ্ছে আমাদের আজকের দিনে যে ব্যাপকতম মঞ্চ গড়ে তোলবার একমাত্র ভিত্তি। সেই চ্যালেঞ্জ আমাদের মোকাবিলা করার জন্য এগোতে হবে। সেটাই হোক আজকের দিনের শপথ। গণশক্তি যে ভূমিকা পালন করেছে 60 বছর ধরে, সেই ভূমিকা পালন করার এই কাজে তারা এগোবেন, তারা আরো সফল হবেন। তাদের শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ।